ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অফ ফিউচার কথা শো। আজকে আমাদের গেস্ট এমন একজন, মানে কথায় বলা হয় যে বাংলা থেকে বিজনেস করা সম্ভব নয়, আর বিজনেসটা শুধুমাত্র বড় লোকদের জন্য। কিন্তু এমন একজন আমাদের গেস্ট যিনি ডেলিভারি বয় থেকে বিজনেসে এসেছেন। ওয়েলকাম টু আওয়ার শো মিস্টার সুরজ বিশ্বাস। তো সবার আগে শুরু করে নেবো আমাদের প্রথম রাউন্ড, যার নাম চেনা জানা, এটা একটা ইন্ট্রোডাকশন রাউন্ড। তো সবার প্রথমে আমি এটাই জানতে চাইবো যে এই ইন্সপিরেশনটা আপনি পেলেন কোত্থেকে, যে একজন ডেলিভারি বয় থেকে, মানে 90% লোক হয়তো ভাবতেই পারবে না। বিজনেস বাঙালি পরিবারে খুব কম ভাবা হয়। বিজনেস মানে একটা এমনভাবে ভাবা হয় যে বিজনেস মানে টাটা, বিড়লা, আম্বানি। বিশাল ছোটবেলা থেকে কখনোই বিজনেসের কথা ভাবিনি, কোনোদিন নিজেকে ভাবিও নি যে কোনো বিজনেসম্যান হবো বা একটা এন্টারপ্রেনিউর হওয়ারটা কি সেটাও জানতাম না। ক্লাস 12 পর্যন্ত এটাও জানতাম না যে ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্য কি কোথায় কোন বই পড়তে হয়। তো বাংলা মিডিয়ামে যেমন পড়ে মানুষ পড়ছিলাম, ফাঁকি মারছিলাম, তো নর্মাল চলছিল লাইফ, বিন্দাস, কোনো অ্যাওয়ারনেস নেই লাইফ নিয়ে। ভাই টিউশন যেতে হবে, স্কুলে যেতে হবে, স্কুলেও বাঙ্ক মারতে হবে, যেরকম নর্মাল লাইফ হয়, মানে ওই অ্যাভারেজ স্টুডেন্ট 75। এটা আমরা কোন সময়ের কথা বলছি? এটা আমি 2015-17 এরকম মধ্যে। তো যেমন অ্যাভারেজ স্টুডেন্ট 70%, টেনে টুনে 75% পেয়ে গেলাম, বিশাল ব্যাপার, মানে খুশির এরকম ব্যাপার ছিল। তো তখন ইচ্ছা ছিল, ছোটবেলায় একটা ইনসিডেন্ট ঘটে আমার সাথে। আমার মামার ছেলে 3 বছর বয়সে ফার্স্ট টাইম একটা জেনেটিক্স ডিজিজ ছিল, সিস্টিক ফাইব্রোসিস। তো এবার তাকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হতো। তো তখন আমি ভাবলাম যে ডাক্তার হয়ে হয়তো এটা ঠিক করতে পারবো। আমি তখন ভাবলাম যে ডাক্তার হবো, একে আমি ঠিক করবো। তো 2019 সালে এই ফার্স্ট টাইম, তো সেই সময় সে 3 বছর বয়সেই ওটা হয়। তো তখন আমি ডাক্তারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, নিট দিচ্ছিলাম, সব কিছু করছিলাম। তো 2-3 বছর প্রিপারেশন নেওয়ার পরে, যেহেতু আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, একটা লার্নিং গ্যাপ, স্কিল গ্যাপটা অনেক বেশি। তো আমি আকাশে পড়ি, আমি আয়ারল্যান্ডে গিয়ে কোটাতে গিয়ে আয়ারল্যান্ডে পড়ি। তো গ্যাপটা আমি বুঝতে পেরেছি, কোয়ালিটি অফ এডুকেশনটা কাকে পড়ে। এই যে গ্যাপটা আমাকে পূরণ করতে 3-4 বছর লেগে গেছে। যে ফাঁকিটা মেরেছিলাম, যে অ্যাওয়ারনেসটা ছিল না, এটা হয়তো সব স্টুডেন্টরাই করে, তাদের কাছে সেই রকম গাইডেন্স, এরকম মোটিভেশন থাকে না, বা সেই ক্ল্যারিটি থাকে না যে কি পড়তে হবে, কতটা কি করতে হবে। এটা কাউকে দোষ দিচ্ছি না, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও এরকম নয়, ওখান থেকে আমরা বিলংই করি না। তো তখন আমি 2017 সাল থেকে একটা এনজিও করতাম, মানে বন্ধুদের মিলে যেমন করে সোশ্যাল ওয়ার্ক, সেরকম শুরু করতাম। তো তখন আমাকে একটা এনজিও করতে করতে আমার লাইফটা একটা এমন একটা মোমেন্টে আসে যে একটা ইনসিডেন্ট, আমরা কিছু ফুড ক্লোথ ডোনেট করেছিলাম একটা জায়গাতে। ডোনেট করার পর ওখানে আমরা ব্রিক্স ফিল্ড, যেটা ইট ভাটা আমরা জানি। এবার কি হয়, আমরা 2 মাস পরে ওখানে একবার ভিজিটে গেছি, এমনি জাস্ট ঘোরার জায়গা। তো একটা বাচ্চা আমাকে চিনতে পেরে বলছে, এই তুই সে না যে আমাদের খাবার দিয়েছিলি? বললাম হ্যাঁ। এবার আমার সাথে আমার একটা বন্ধুও ছিল, যে আমার বেস্ট ফ্রেন্ড, সে এখনো আমার অফিসেই আছে। তো যে এইমাত্র ঠিক করছিল জিনিসগুলো। তো এবার ও ছিল, ও আমার সাথে ডিরেক্ট ছিল। হ্যাঁ, তারপর বলছে নেক্সট কোশ্চেন, তোরা কবে আসবি আবার? আর নেক্সট কোশ্চেন এটা হতে পারে যে কবে আবার খাবার দিবি বা সামথিং। বলছে আমরা কবে স্কুলে যাবো। এটা শুনে আমার মধ্যে প্রচন্ড একটা মানে কোশ্চেন জাগে যে কেন এরা স্কুল যায়, আমাকে জানতে হবে ব্যাপারটা। আমি এদের গার্জিয়ানের সাথে কি কথা বলি, বোঝার চেষ্টা করি, দেখি এরা ইটভাটা যে থাকে, যে বর্ষাকালে এরা ফেরত চলে যায়। এবার ওরা ইউপি বিহার থেকে আসে, মাইগ্রেন্ট লেবার হয়, ওরা যখন আবার ফেরত আসে তখন অন্যান্য ইটভাটায় চলে যায়। এই কারণে পড়াশোনাটা কন্টিনিউয়াস হয় না। তখন আমি শুরু ভাবলাম যে একটা এমন সিস্টেম তৈরি করা যায়, প্রত্যেকটা ইটভাটার পাশে একটা করে স্টাডি সেন্টার তৈরি করে দিই, ওদের একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, ওরা যেখানেই যাবে সেখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। বাট এর জন্য আমি ভাবলাম ঠিক আছে, কি করি, আমি নিজেই শুরু করি, আমি বন্ধু বান্ধবদের নিজে পড়া শুরু করি, একটা সেন্টার শুরু করি। এবার তখন চলে আসে 19 সালের পর 20 সাল, কোভিড। এবার দুপুরবেলা শুয়ে ভাবছি কি করা যায়, কিভাবে মানে এটাকে সাস্টেনেবল করা যায়। তখন কি করতাম, হাউস টু হাউস ফান্ডরেজ করতাম, ডোনেশন, এরকম অনেক করেছি। এবার বিজনেস সম্পর্কে তখনও তোমার মাথায় ছিল না, কিন্তু আমার ভাই, আমার ছোট ভাই, সে সবসময় বিজনেস করবো, বিজনেসম্যান হবে। ওর সাথে আমার এরকম লড়াই হতো, আমি ডাক্তার হবো, ডাক্তার তোর থেকে বেশি টাকা ইনকাম করবো। ওই যে কোনোদিন সম্ভব না, ডাক্তার এত টাকা ইনকাম করতেই পারে না, বিজনেসম্যান করতে পারবে। আমি তখনও বিজনেস, আমি ডাক্তার মানে পাবো না, আমি ডাক্তার হবো, মানে ডাক্তার না বলে মরে যাবো, এরকম অবস্থা। তো দুপুরে শুয়ে ভাবতে মাথায় আসলো, আমি যে ডাক্তারি পড়ার জন্য যে প্রবলেমটাই ফেস করেছি, এরকম প্রবলেম সব স্টুডেন্ট ফেস করে ম্যাক্সিমাম।
এরকম কোয়ালিটি এডুকেশন সবাই পায় না। কেন পায় না? এই প্রবলেমটা কেন হয়? আমি কিভাবে ওভারকাম করলাম? আমি এটা জানতাম না কোনো কিছুর পাওয়ার ইকুয়াল টু যদি সে 0 হয় তার ইনফিনিটি হয়ে যায়, সেটাও আমি জানতাম না। মানে আমাকে এতটাই আমি মানে গাধা ছিলাম অঙ্কে বা বিভিন্ন ম্যাথে। আমাকে সেই অবস্থা থেকে অ্যালাইনে আমাকে টিচাররা বিনা জাজ করে আমাকে শিখিয়েছে এই কোয়ালিটি অফ এডুকেশন। তখন বুঝতে পারি, তখন ভাবলাম ঠিক আছে, এটার উপর যদি আমি সলভ করি, কিছুটা সার্ভিস প্রোভাইড করি, যে টাকাটা আসবে সেটা দিয়ে আমি আমার এনজিও চালাতে হবে, এনজিও সাস্টেনেবল হবে। তার মানে তখন একটা কনসেপ্ট করি, তুমি নিজে আমার কাছে পড়ো আর অন্য আরেকটা বাচ্চাকে পড়ার সুযোগ করে দাও। এই আইডিয়াটা চালানো শুরু করি, চলছিল। তখন আমি কি করি, কোভিড টাইমে আরো 2-3টে বন্ধুকে নিয়ে সার্ভে শুরু করি যে সত্যি প্রবলেমটা কতটা কি বল। তখন ইন্ডিয়াতে শার্ক ট্যাঙ্ক আসেনি, কিন্তু তখন থেকে আমি শার্ক ট্যাঙ্ক দেখি বাইরে। তখন আমি বিজনেস কিভাবে করতে হয় সেটা শুরু করলাম, এন্টারপ্রেনিউর কাকে বলে জানতে শুরু করলাম। আমি হাউস টু হাউস সার্ভে শুরু করলাম। এরকম দেখতে দেখতে অনেক সার্ভে চলছে। তখন নিটের এক্সাম দিই লাস্ট। আমার নিট কোনো দেওয়ার ইচ্ছে ছিল না, তখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি ডাক্তার পাবো না। ঠিক আছে, আমি এটাই করবো, আমার লাইফে এটাই। এইবার বাড়ির লোক তো ছাড়বে না। নিটের এক্সাম দিলাম, পড়াশোনা করেছিলাম। ওই টাইমের মধ্যে পড়াশোনা বাড়িতে কোভিড টাইমে বসে করেছি অনেক। তো বুঝে গেছি যে পরীক্ষা দিলে হয়তো চান্স হয়ে যায়। জোর করে বাড়ি থেকে পাঠিয়েছে প্যাক ট্যাক করে পরীক্ষা দেওয়া। পরীক্ষার সময় গিয়ে না পারলে যে নিজেকে প্রমাণ করতে ভালো লাগে, সব করবো, ঠিক আছে, যা পেরেছি করে এসেছি। এবার আমি যে চাইলাম এটা করতে পারতাম যে লিখবো না, পারবো না। তো এবার বুঝতে পারছি নিজের রেজাল্ট যখন পরের দিনই চলে আসে, মোটামুটি বোঝা যায় ভালো নাম্বারই আসবে। আমাকে এবার থেকে এখান থেকে স্কিপ করতে হবে। এখান থেকে যদি না বেরোই এখন, তাহলে আমাকে জোর জবরদস্তি ধরে আমাকে ভর্তি করে দেবে। তো এবার মা বাবা থাকতো ব্যাঙ্গালোরে, আমি মা বাড়িতে মানুষ হয়েছি ছোটবেলা থেকে, মা বাড়িতেই ছিলাম। তো এবার আমি কি করলাম যে নিজের পায়ে কিছু করতে হবে, নিজের টাকায় করতে হবে। কোভিড টাইমে দেখলাম যে কোথায়, এবার আমার যেহেতু আমার ভাই ওরকম হয়েছিল, তো আমি জেনেটিক্স নিয়ে কিছু করার প্ল্যান ছিল। আমি জেনেটিক্স আমি অ্যাডমিশন নেবো। ডাক্তার হয়ে যদি জেনোমিক্সে কিছু করতে চাই 15 বছর টাইম লাগবে। এমডি, ডিএম, পিএইচডি করতে করতে 15 বছর, বলছি এটা আমার দ্বারা হবে না। আমি বিজনেসটা করবো, আমি স্টার্ট আপটা করবো। আমার তখন একটা মেন্টার ছিল, তার সাথে কথা বলে বলছে দুটো জিনিস একসাথে করা যাবে না। তো আমি বললাম ঠিক আছে করবোই। এবার নিজের পায়ে যখন দাঁড়াবো, বলছি ব্যাঙ্গালোর যাবো, ব্যাঙ্গালোর গিয়ে জোম্যাটো শুরু করবো। নিজের পায়ে দাঁড়ালাম, টাকা আছে, কে আমাকে জোর করে ভর্তি হওয়াতে পারবে না। প্রথম আর্নিং আমার জোম্যাটোতে 13 টাকা। প্রথম আর্নিং দেখে প্রচন্ড মজা পেয়েছিলাম। একদিন উলু নিয়ে বেরিয়ে টেস্ট করে, ওখানে উলু চলতো, কোভিড উলু নিয়ে করতাম আমি ওই মারাথালি এরিয়াতে মোটামুটি। আচ্ছা, তো ডেইলি আমি, তারপরে আস্তে আস্তে বাইক ছিল, তারপরে 200 কিলোমিটার ডেইলি আমি ট্রাভেল করতাম। মানে কি ওই স্পাইস গার্ডেন? হ্যাঁ, ওই রেস্টুরেন্ট গার্ডেন সব। তো এসিএস লেআউট। তো এবার তখন আমি যখন ব্যাঙ্গালোরে গেলাম, তখন আমার কিছু ভলেন্টিয়ার ছিল, তারা সার্ভে করছিল, তাদেরকে সাপোর্ট করতাম। আমাদের জোম্যাটোর টাকা পয়সা যাই পেতাম মোটামুটি। আমি সপ্তাহে 21,000 টাকা ইনকাম করেছি ম্যাক্সিমাম। তো তখন 80,000 সার্ভে টোটাল আমি করে ফেলি ভলেন্টিয়ার দিয়ে। এরপরে আমি কলেজে অ্যাডমিশন নিই। কলেজে ভর্তি হতে 70,000 টাকা লাগবে, টাকা নেই আমার কাছে। তো আমার একটা কাজিন ব্রাদার ছিল, সে আমাকে ডাকে যে তুই এরকম এনজিও করছিস, তুই জোম্যাটো কেন করছিস, আয় বস এখানে আমার সাথে কথা বলি। বসালো, বলছে তুই যা, তুই এনজিওটা ভালো করে কর, দরকার পড়লে আমি তোকে সাপোর্ট করছি। এনজিও রেজিস্ট্রেশন থেকে শুরু করে, ইনিশিয়াল ফান্ড থেকে শুরু করে, ছোট একটা অফিস নেওয়া, 2,000 টাকা ভাড়া। সেই অফিস থেকে আমি নিজে গিয়ে রং করলাম, আমি ফেরত চলে আসলাম। সে আমাকে ভর্তি হওয়ার জন্য কিছু হেল্প করলো। বাড়িতে যা ছিল সমর্থ সব আমার পিছনে দিয়ে দিয়েছিল ওই নির্যাস সময়। তো তারপর আর নিজেই যে কোনো জোগাড় করে টাকা পয়সা জোগাড় করে ভর্তি হলাম। এটা কোন সালের কথা? এটা 2020-21 সাল। তখন তো কোভিড চলছে। হ্যাঁ, কোভিড চলছে। যেহেতু এবার কোভিড চলছে, সেহেতু কলেজ অনলাইন। তো আমি একটা সুযোগ পেলাম, ভর্তি হলাম এখানে। আমি আবার চলে গেলাম ফেরত ব্যাঙ্গালোর, যে আমি জোম্যাটো করবো, তার সঙ্গে আমি এটা চালাবো। এবার তার দুবার আমি গেছি ব্যাঙ্গালোর জোম্যাটো করার জন্য। তার আগে আমার কাজ ছিল এখানে, ভলেন্টিয়ারটা সেট আপ করলাম। কলকাতায় কাজ হতো, হাউস টু হাউস গিয়ে ফান্ড রেজ করতাম। মোটামুটি অ্যাভারেজ 50 টাকা 100 টাকা করে তো লোকে দিতই কোভিড টাইমের মধ্যেও লোকে ডোনেট করতো। তো এরকম করে অনেকগুলো সোশ্যাল ওয়ার্ক করেছি। এবার সোশ্যাল ওয়ার্ক করতে করতে দেখলাম যে টাকা তোলা এইভাবে এইটাও সাস্টেনেবল মডেল নয়, এরকম ভাবে সম্ভব নয়। তো ভাবলাম ঠিক আছে, এনজিওটা আপাতত বন্ধ থাকুক, আমাকে স্টার্টারে ফোকাস করতে হবে।
ব্যাঙ্গালোর গেলাম, গিয়ে জোম্যাটো আবার শুরু করলাম নিজের, এবং অনলাইনে ক্লাস করতে পারতাম না কিছু সময়। সেই সময় একটা জিনিস হয় যে প্রথমবার আসে ভারতবর্ষে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। এবার আমি অ্যাপ্লাই করি, ফার্স্ট রাউন্ড সিলেক্টেড, সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ রাউন্ড, লাইক ভিডিও বানিয়ে দিতে হবে। এটা প্রথমবার ভিডিও বানাচ্ছি, পিচ ডেক বানাচ্ছি, সব কিছু বানিয়েছি। প্রথম আমি পিচ করেছিলাম IIM ব্যাঙ্গালোরে, সেখান থেকে অনেক ফিডব্যাক পাই, ইমপ্রুভমেন্ট করি। তো শার্ক ট্যাঙ্কে আমি থিয়েটার আউট মতো যাই, যেখানে অডিশন হয় ব্যাঙ্গালোরে। ওখানে গিয়ে অডিশন দেয়, তখন আমার কাছে কোনো প্রোডাক্ট ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট আইডিয়া যে আমার এরকম প্রবলেম আছে, এরকম স্টুডেন্টরা ফেস করে, আমি এইভাবে সলভ করবো। আমার কাছে আইডিয়া, তার কাছে প্রোডাক্টও নেই, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, প্রুফ অফ কনসেপ্ট কিছু নেই। তো ঠিক আছে, রিজেক্ট হয়ে গেলাম। এইবার কি করলাম, 21 সালের এন্ডের দিকে বা 22 সালে প্রথমে, আমি ঠিক মনে করতে পারছি না, এই টাইম ফ্রেমটার মধ্যে অফলাইন কলেজ শুরু হয়। যখন আমাকে বাধ্য হয়ে ফেরত আসতে হলো। আসার পরে তখন স্ট্রাগল করছি, ফিস পেমেন্ট নিয়ে, সেমিস্টার ফি, প্রাইভেট কলেজে পড়েছি যেমন। তো তখন আমার চাইল্ডহুড ফ্রেন্ড ছিল অরুণা, আমার কো ফাউন্ডার এখন। তো শি ইজ ভেরি গুড অ্যাট এডুকেশন। আমি জানি সে পড়াকু, সে পড়াশোনা বোঝে, তাকে দিয়ে আমি প্রোডাক্টটা বুঝিয়ে দিই, সে প্রোডাক্ট ডেভেলপ করবে এবং ডেডিকেটেডলি হার্ড ওয়ার্ক করবে। এবার আমরা কলেজ গ্রাউন্ড থেকে একটা টিম শুরু করি, কলেজের 4-5 জনকে নিয়ে, আর যত জুনিয়র ছিল তারা সবাইকে ভলেন্টিয়ার বানিয়ে দিই, যে নে কাজ করে। এবার ভলেন্টিয়ার সবাই হয়ে গেল। এইবার আমরা একটা মেথোডোলজি বানিয়ে করি যে এই প্রবলেমটাকে এইভাবে সলিউশন করা যাবে। এবার এটাকে চেক করতে হবে, প্রথম লাইফের চ্যালেঞ্জ, কি করতে হবে, কি করা যাবে। তখন আমি ভাবি না, যদি শুরুই না করি তাহলে কি করে সম্ভব। এখন আমি কাউকে জিজ্ঞাসা করি যে এটা কি হবে, এটা কি করলে, এটা কি করে করবো। আমি যে ভাবছি যে একটা স্কুলে গিয়ে ডাইরেক্ট বলবো টিচারকে যে আমি শুরু করতে চাই, অর্ধেক 90% মানুষ বলে তোর টিচার কেন তোর কথা শুনবে, তো তুই কিছু জানিস না, তোর কিছু ব্যাকগ্রাউন্ড নেই, তোর কাছে ইমপ্লিমেন্টেশন কেন করবে। আমি কাউকে জিজ্ঞাসা করবো না। আমি মানে একটা কিছু কাউকে যদি প্রেজেন্ট করি, সে কত রকম ভাবে না বলতে পারে, নেগেটিভ কথা বলতে পারে, আমি সেটা 100 বার ভেবে নিই এবং সেগুলো সবকিছু আমি অ্যান্সার তৈরি করতে থাকি। এটা আমার একটা স্ট্রেংথ, আমি সিমুলেটেড করি সব জিনিসগুলো। ভীষণ ইম্পর্টেন্ট। না এর অ্যানসারটা তোমার কাছে জানা থাকলে যেটা হবে সেটা হচ্ছে তোমার আর নেগেটিভ কিছু জায়গা নেই। জিনিসটা আমি শিখেছি এবং এটা পজিটিভ। যখন আমি ওই এনজিও করতাম তখন আমার কমিউনিকেশনটা খুব ভালো দেয়, কনভিন্সিং পাওয়ার, যেহেতু লোকের বাড়িতে বাড়িতে টাকা তোলা এবং কনভিন্স করা, কমিউনিকেশন, কত লোককে, মানুষকে চেনা, প্রত্যেকদিন বিভিন্ন রকম মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, এতে না একটা কমিউনিকেশন পাওয়ার, আইডেন্টিফিকেশন পাওয়ারটা বেড়ে যায়। এটা আমার মধ্যে খুব ইমপ্রুভমেন্ট করেছে। এবার আমি ওখানে প্রথম আমি একটা স্কুলে যাই, যেটা আমার হোম টাউন চাকদাতে। টিচারকে বলার পর টিচার তো খুব ইন্টারেস্টেড, বলছে হ্যাঁ এটাই তো চাইছিলাম আমি, করো এখনই করো। এবার শুরু করলাম, ওই টিচার আরো 10টা টিচারকে রেফার করলো, করতে করতে বিভিন্ন স্কুলে বুঝে গেলাম, গভর্নমেন্ট স্কুলে। আর গভর্নমেন্ট স্কুল খুব ইজি ইমপ্লিমেন্ট করা। আমরা চার্জ করছিলাম 10 টাকা, 100 টাকা, 50 টাকা এরকম ভাবে। আর গভর্নমেন্ট স্কুলে ডিসিশন মেকার ওরাই, মানে যে সেমি গভর্নমেন্ট টিচার ডিসিশন নিয়ে নিচ্ছে, হয়ে যাচ্ছে। এইবার চ্যালেঞ্জ হলো গিয়ে অফলাইন অ্যাসেসমেন্ট করছি। আমাদের কাছে তখন এআই এর কিছু নেই, এআই বলতে কিছুই জানি না, আমি তো এআই ব্যাকগ্রাউন্ডেই নই। তো অ্যাসেসমেন্ট করার পর অফলাইন যে কপি সেগুলো চেক করে ইনপুট করা, এক্সেল শিটও অটোমেট করতে পারি না, এই এতটা খারাপ স্কিল ছিল, মানে ছিলই না কিছু স্কিল। ওই ইনপুট করে 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 অ্যাসেসমেন্ট একটা মেথোডোলজি ফর্মুলা তখন বানাতাম। এই ফর্মে এত অ্যাভারেজ আসছে, এই অ্যাভারেজ মানে এই টোটাল অ্যাভারেজের অ্যাভারেজ এত, তার মানে এই মানে আমরা এরকম করেছিলাম প্রত্যেকটা কোশ্চেনের উপরে 4টে অপশন, 4টে অপশনের মধ্যে 12খানা করে ট্রেড ট্যাগ করা। তুমি যে কোনো ভুল অপশনে ক্লিক করলেও তোমার অ্যানালিসিস আমরা করে দিচ্ছি যে তুমি কেন ভুল করছো। যেমন বলে না, ইউ ডোন্ট হ্যাভ প্রপার স্টাডি হ্যাবিট, ইউ ডু লট অফ সিলি মিস্টেক, ইউ কান্ট রিটেন ইনফরমেশন ফর লঙ্গার টাইম, মানে তুমি ইনফরমেশন মনে রাখতে পারছো না, কিন্তু এই কোনো স্কেল নেই মাপার জন্য। আমরা সেই স্কেলটা ডেভেলপ করেছি, বলতে পারবো যে তোমার রিটেনশন পাওয়ার এখানে, তোমার স্টাডি হ্যাবিট এখানে, আর তুমি কিভাবে ইমপ্রুভ করবে। এরকম 12টা ট্রেড আমরা ডিসকভার করেছি প্রথমবার, যেটা সাইকোমেট্রিক নয় কোনো বা সাইকোলজিক্যাল কোনো নয়, এটা একাডেমিক ট্রেড করে। এই কারণে প্রচন্ড ইন্টারেস্ট হয়। মোটামুটি 30-35 হাজার অ্যাসেসমেন্ট এইভাবেই করে ফেলি আমরা বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে, কলকাতার স্কুলে 2023 তে শুরু করি। সেই সময় কলেজ শেষ হবে সবে মুহূর্ত। তো এইভাবে ধীরে ধীরে আমাদের অটোমেশন শুরু হয়। তখন আমি ভাবি যে এটাকে অটোমেট করতে হলে আমার এআই লাগবে। এআই তখন সেরকম ভাবে আসেনি, মানে ওই চ্যাটজিপিটি শুধু জানি। এবার 100টা ইন্টার্ন হায়ার করে না ফ্রিতে, কাজ করার জন্য রেডি। তারা প্রথম কোড লিখলো, বেস জাস্ট অটোমেশন আর কিচ্ছু না। এবার বললো যে দিস ইজ নট এআই, এআই কি বুঝতে হবে।
ধীরে ধীরে আমি আবার ব্যাঙ্গালোর ফিরে গেলাম, যখন কলেজ শেষ করলাম আবার ব্যাঙ্গালোর গেলাম, কিন্তু এবার আমি জোম্যাটো করিনি। এবার আমি বাড়িতে বসেছিলাম, বাবা আমার টাকা আমার কষ্ট করে খাওয়া, গালাগালি শুনবো, বাড়িতে বসে থাকবো, কাজ করবো, ঠিক আছে, কোনো কিছু জোম্যাটো না, ফোকাসড। 2-3 টিম মেম্বার পেলাম ব্যাঙ্গালোর থেকে, যাদের আইডিয়া পছন্দ হলো। আমাদের যেহেতু তখন ট্র্যাকশন চলে এসছে, লোক বিলিভ করতে শুরু করলো, রেভিনিউ জেনারেট করেছি, লোক বিলিভ করতে শুরু করলো, ইনভেস্টার কিছু মানে ইন্টারেস্টেড হলো। দেন আই কানেক্ট উইথ সৌরভ, লিঙ্কডইনে আমি পোস্ট করলাম আমার এরকম ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার লাগবে, এআই ইঞ্জিনিয়ার লাগবে, আই ক্যান পে ইউ আ সিঙ্গেল পেনি ফর নেক্সট 3-4 মান্থস, আমি এইসব দিচ্ছি। এইসব কি সেটা মানে স্ট্রাকচারও ঠিক করে জানি না, কে কে কাজ করতে রাজি। 60% লোক রাজি হলো, তার মধ্যে থেকে সৌরভ joined. He was connected with by the vision, passion. Now Saurabh, so वही मतलब उसके बाद फिर कनेक्ट करने के बाद फिर डायरेक्टली आए. So at that time I had 3-4-5 years of experience in that duration. I was mainly into deep tech, generative AI, natural language processing. आपका बैकग्राउंड क्या बीटेक? हाँ, मेरा बीटेक था, फिर मैंने मास्टर्स भी किया. मास्टर्स से मेरा रिसर्च पेपर था नेशनल लैंग्वेज प्रोसेसिंग बैंक्रप्सी प्रेडिक्शन. Okay. This is something he come from an extraordinary background, like hostel life, 2 times IIT and IIT Kanpur, IIT Patna. So he done good things on the research and everything. So after doing the research, well, I was even pursuing my research at that time. So next 3-4-5 months, I published my own conference paper. Okay. Not last year itself. During that 2023, I did publish my paper, Business Analytics Conference. At that time, Mukesh Jain, one of the advisors at SSL, he was there. So that was one. Then a couple of other white papers when I was there in R&D labs. This is one of them published in quantum machine learning, quantum optimizers. उन सब डायरेक्शन में मैं काम कर रहा था. जब यहाँ पे मुझे पढ़ाने का बहुत शौक था. अच्छा. इनफैक्ट मतलब करियर जर्नी स्टार्ट करने से पहले से ही लोगों को पढ़ाता था. यूट्यूब पे बहुत सारे चैनल कंटेंट थे. एंड द मोमेंट आई इंटरैक्टेड विद हिम, आई न्यू दैट ही हैज अ वेरी ग्रेट एनर्जी एंड आई जस्ट क्विकली गॉट रेजोनेटेड. So it was like कि full time तो join नहीं कर सकता, part time धीरे cheat करते. At that time it was a thought कि this guy needs a lot of hand holding in terms of technology and everything, because team के पास कुछ भी structure नहीं था. And the moment I joined, after a couple of weeks, couple of months, I understood that कि एक person है who happens to be my senior. So he also joined as a data scientist here, senior data scientist. So I was kind of a step back कि भाई senior already है, तो let him take care of the manager role. But soon, धीरे the way I contributed, the way I used to interact with the team, the way I used to, so automatically I became the manager. So he only told us, Saurabh, तू handle कर, तू manage कर. फिर धीरे data science का basic algorithm बना. During the end of 2023, at that time I was, last 1 year I was working on chatbot, chat assistant, personalized chat assistant. तो जो भी personal report students के होते थे, जहाँ पे strength and weaknesses होती थी. So imagine that we all have given our question paper, and I want to plan for next 1 week. So there is an assistant who would have that report की analysis, because as a single individual पूरा report पढ़ना, फिर खुद से meticulously plan बनाना, exactly किस जगह पे work करना है, कौन से notes होंगे, उसे जो बनाना, it's not possible. So I created a basic chatbot assistant, which for every individual it will have personalized, and with that our flavor of AI came into the picture. Then real things started. Then এবার কি হয়, যখন সৌরভ জয়েন করলো, আমরা স্ট্রাগল কিছু বেস তৈরি করলাম, অনেক ইনকিউবেশনে অ্যাপ্লাই করছিলাম, ফান্ডিং দরকার. সো বাই চান্স, বাই লাক, আই ডোন্ট নো, we got selected at Indian Statistical Institute, Kolkata. this That was a life changing moment. হওয়ার পর কি হলো, they just traced to 6 months for screening and all on multiple but things. it happened. Then they gave 5 lakhs rupees to us. Before 2024, before April, before election. March, yes, March they have released the contract. And আমাদের যেহেতু অনেকগুলো বড় ছিল, এমপ্লয়ি ছিল, তাদেরকে পেমেন্ট ব্যাক করতে হতো. আমরা 2 মাসের বেশি টাকাটা বাঁচাতে পারিনি, টাকা শেষ. এবার আমাকে টাকা লাগবে, এবার গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে, গভর্নমেন্ট টাকা ছাড়ছে না, আমরা 5 লাখ পাবো আইসিআই থেকে, কিছু করার নেই. এবার এমন খারাপ অবস্থা যে আমাকে নেক্সট 30 দিনের মধ্যে টাকা তুলতেই হবে. এটা ইম্পসিবল. আবার কি কত টাকা, না 2 কোটি টাকা তো লাগবে, মিনিমাম 1 কোটি টাকা তো লাগবেই. 1 কোটি টাকা করে পোস্ট কানেক্ট করা শুরু করি. সো তখন আমার অ্যাকাউন্টে পড়ে আছে 5,000 টাকা. রেভিনিউ তখন তেমন আসছে না, যেহেতু তখন ইলেকশন চলছে, বিভিন্ন রকম আমরা এডুকেশন থেকে একটু ডেভিয়েট হয়ে একটু প্রোডাক্ট বিল্ড করার চেষ্টা করছি.
সো সেই টাইমে আমার আইএসআর একজন মেন্টর ছিল, ডক্টর অর্ণব বাসু। উনি আমাকে বলে একটা ইভেন্টের কথা, বেঙ্গল এন্টারপ্রেনার্স ইকোসিস্টেম বি বলে একটা অর্গানাইজেশন আছে, বলছে ওখানে 600 টাকা দিয়ে যেতে হয়। এবার আমার কাছে 5,000 টাকা, আমি এবার 600 টাকা খরচ করতে আমার ভাবছে যে আমি 600 টাকা খরচ করে দিলাম, চলবো কি করে? স্যার বুঝতে পারে যে আমার কাছে টাকা নেই। স্যার বলে টাকা আমি পেমেন্ট করে দিয়েছি, তুমি যাও। ওখানে আমার কোনো পিচিং এর কোনো প্ল্যান ছিল না। এটা ভালো করে শুনবে, ব্যাপারটা কি হয়, মানে এতটা আমাদের জন্য লাইফ চেঞ্জিং। গেলাম ওখানে, সবাই পিচ করছে, আমি দেখলাম আমার কলেজের যে ওনার জেআইএস গ্রুপের জাসপ্রীত ম্যাম ওখানে বসে আছে। বললাম আজকে আমি পিচ করবোই। ম্যামকে জানানোর জন্য যে ম্যামের কলেজ থেকে কেউ কিছু একটা করছে, ম্যামের জানা উচিত। আমি গিয়ে পিচ করা শুরু করেছি এবং ইনডাইরেক্টলি বলেছে আই এম ফ্রম ম্যাম কলেজ। ম্যাম পিচ শেষ হওয়ার আগে আমাকে মেসেজ করেছে, বলছে দেখো। তো না ম্যামের কাছে কিছু ফানি Interesting fact is that at that time when he was supposed to pitch there, everyone was present with their own Exactly, PCs, pitch decks, laptops. কিছু ছিল না। না পিচটাকে না পিচের কথাটা আমি বুঝে আমি কিভাবে করছি। ওখানে অনিন্দ বলে একজন আছে, রিম জিম দেখেছিল। সো আমি জানি। তাকে বললাম দাদা আজকে পিচ করবো, যে সম্ভব না, সবাই তখন লাঞ্চ করা শুরু করেছে। এবার আমি বলছি অরুণদা ছিল, অরুণদাকে বললো যে পিচ করতে যাবো, অরুণদা বলে ঠিক আছে করো। গেলাম, সবাই খাচ্ছে, আর তখন আমি পিচ করছি। ঠিক আছে, কোনো পিচার নেই, প্রথমবার উইদাউট পিচ ডেক এনিথিং আমি পিচ করলাম। তারপর যখন ব্যাক করলাম, ইনভেস্টার স্টার্টেড কানেক্টিং উইথ মি। মাই ফার্স্ট ইনভেস্টার, দ্য লার্জেস্ট ইনভেস্টার, আমাকে মেসেজ করে লিঙ্কডইনে প্রথমবার। নিজের কোথায় তখন নিজের লিঙ্কডইনে প্রথমবার খুলেছিলাম আমাকে কানেক্ট করার জন্য, কারণ তার এখানে একটা জিরো কানেকশন, আমাকে প্রথমবার কানেকশন রিকোয়েস্ট পাঠায়। দেখলাম মেসেজ করলো, আমি তখন বুঝতে পারছি না, ফর্ম ফিল আপ করেছে, বলছে আমি টাকা দিতে চাই, এই ব্যাপার। এবার আমার বলছি কে কত টাকা দেবে, বলছে 50 লাখ দেবো একবার। তারপরে আবার একটা ফর্ম ফিল আপ করছে 1 কোটি টাকা, তারপরে আবার একটা ফর্ম ফিল আপ করছে 1.5 কোটি টাকা। যে মজা করছে কি ব্যাপার বুঝতে পারছি না, ওনার কোনো আমি প্রোফাইল ট্র্যাক করতে পারছি না, কে উনি প্রথমবার লিঙ্কিং করছে, আমার ছবি নেই কিছু নেই, আমি বুঝতে পারছি না। লোককে জিজ্ঞেস করি কি সত্যি না মিথ্যে কিছু বুঝতে পারছি না। বলছে আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি আসছি এই 2-3 দিন পর তোমার বাড়িতে। দুর্গাপুর থেকে আমার বাড়িতে আছে, সকালবেলা 8টার সময়, যখন আমি ঘুম থেকে উঠি না, উনি তখন আসে আমার বাড়িতে। সেদিনই টাইম শিট সাইন করে 1.5 কোটি টাকা। তখনও বিশ্বাস করতে পারছি না, যতক্ষণ টাকা অ্যাকাউন্টে টাকা আসছে বিশ্বাস করো। 1 সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা, তার দুদিনের মধ্যে 1.5 কোটি। আমি বুঝতেই পারছি না হচ্ছে নাকি। তারপরে আরো এনআরআই ইনভেস্টার থেকে শুরু করে আরো অনেক ইনভেস্টার জয়েন করতে থাকে। এইভাবে পুরো গেমটা চেঞ্জ। তোমাদের কলেজের যিনি ফাউন্ডার, ওনার সাথে কথা হয়েছিল, উনি ফান্ড করতে, যেহেতু ওনার ট্রাস্ট, তো সেইভাবে সেরকম ফান্ড করতে পারে না, বাট শি ইজ ভেরি মাচ হেল্পিং আস অন ডিফারেন্ট স্কেল। সো কলেজকে অনবোর্ড করা বা ওই দিক থেকে হেল্প করেছে। সো ইকোসিস্টেম ম্যাটার্স, কানেকশন ম্যাটার্স, নট ইমিডিয়েটলি ক্যান হেল্প ইউ, বাট ডেফিনেটলি এন্ড সামটাইমস ক্যান হেল্প ইউ। তো এইভাবে আমাদের জার্নি শুরু হয়। তারপর আমরা টিম বাড়াতে শুরু করি, অফিসটা আমরা নিই। তারপর সৌরভকে আমি ডেকে নিই, তখন সৌরভ came from Mumbai to here permanently. তো এটা ধীরে ধীরে চলতে থাকে। তখন আমাদের বিভিন্ন রকম পিভট শুরু হয় একটা ফান্ডিং। আমরা যেটা এডুকেশনের উপর কাজ করছিলাম, আজকে আমরা অন্য কিছুর উপর কাজ করছি। এডুকেশনটা চলছে অলরেডি, নারায়ণা গ্রুপ থেকে শুরু করে আমাদের ক্লায়েন্ট। তো আমরা অলরেডি পাথফাইন্ডারের সাথে আমরা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড করিয়েছি, ইন্ডিয়াস ফার্স্ট এআই বেসড ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড আমরা করিয়েছি পাথফাইন্ডারের সাথে। তো এডুকেশন আমরা এক্সটেন্সিভলি কাজ করছি, চলছে। তার সঙ্গে আমরা যে পিভটটা করেছি, আমাদের এক্সপার্টিস ডোমেইন, যেটা আমরা একদম ভিশন ছিল যে প্রবলেম কেন হয়, রুট কজ কি, এর জন্য আমরা হিউম্যান বিহেভিয়ারকে ডিকোড করার চেষ্টা করছি। আমরা জিনোমিক ডেটা, নিউরোসাইকোলজিক্যাল, মেডিকেল ডেটা, এইসব ডেটা নিয়ে আমরা কাজ করে আমরা একটা মডেল তৈরি করছি, যার নাম হচ্ছে লার্জ বিহেভিয়ার। আমি আসছিলাম একবার, যে মানে 2022-এ শুরু করলেন, তখন হয়তো কোভিডের শেষের দিকে বা লকডাউনের শেষের দিকে বা শেষ হয়ে গেছে। তা এলভিএম নিয়ে কাজ করার মানে শুরুটা কিভাবে হলো সেটা? এলভিএম কখনোই আমরা ভাবিনি এলভিএম বলে কিছু শুরু করবো। আমরা ভেবেছিলাম যে আমার যে মেথোডোলজি, এটা পেটেন্ট আমরা পাবলিশ করি 2023 সালে। 23 সালে আমরা ফাইল করি, 24-এ পাবলিশ হয় ওটা। ওই মেথোডোলজিটা এইভাবে বলা হয়েছে যে কত রকম হিউম্যান বিহেভিয়ারের যে ডেটাগুলো হয়, সেই ডেটা নিয়ে কোনো সলিউশনকে আমরা পার্সোনালাইজ করতে পারি। মানে ধরো আমরা 4 জন বসে আছি, 4 জন সেম প্রবলেম ফেস করে। যে কোনো একটা প্রবলেম, ধরো আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি, ভেরি সিম্পল প্রবলেম 4 জনে। এবার তার পিছনে যদি কারণ দেখি,
হয়তো তুমি ঘুমতে করতে পারছো না, তার রুট কজটা প্রবলেম সেম, কিন্তু রুট কজ অনেকটা আলাদা। কেমন? তুমি হয়তো রাত্রেবেলা ঘুমাচ্ছ দেরি করে, তুমি ডিস্ট্রাক্টেড, তুমি স্ট্রেস, তুমি হয়তো তোমার হেলথ কোথাও একটা বায়োমলিকুলার অ্যাক্টিভিটি বা মলিকুলার অ্যাক্টিভিটি করে কাজ করছে না, তোমার বায়োলজিক্যাল প্রোফাইলে কোথাও একটা প্রবলেম হচ্ছে, সকালবেলা ঘুমতে করছে না। এ হয়তো আগের দিন হয়তো খুব মানে এক্সটেন্সিভলি কাজ করে বা দুপুরবেলা ঘুমিয়ে ফেলে, এই দুপুরবেলা ঘুমায়, তার জন্য রাতেবেলা ঘুমাতে পারে না, তার জন্য সকালবেলা ঘুমতে করতে পারে না। আমার ক্ষেত্রে হয়তো আমার অন্য XYZ প্রবলেম হতে পারে, আমি এটা ফ্রিকোয়েন্ট, আমি হয়তো কখনো যখন চাইবো তখন উঠতে পারবো, কখনো আবার উঠতে পারছি না, ডিপেন্ড করে, আমি ফ্লেক্সিবল, ডিপেন্ড করে। তো প্রবলেম কিন্তু সেম, রুট কজ কিন্তু প্রচন্ড আলাদা। মেবি তোমার ওখানে আজকে তুমি খেয়ে ফেলেছিলে অন্য একটা কিছু মানে তুমি একটু ভারী খাবার খাও রোজই, যার জন্য কি খাবার খাওয়ার জন্য হয়তো তোমার ঘুমটা বেশি হচ্ছে, রাতেবেলা ভারী খাবার খেয়ে নিচ্ছ বা সামথিং কিছু XYZ, অনেক রিজন হতে পারে, মানে মাল্টিপল কম্বিনেশন হতে পারে। আমরা কিন্তু ভাবি যে ঘুমতে করতে হচ্ছে না, তাড়াতাড়ি ঘুমাও, এই কর। আমরা অ্যাকচুয়াল রিজন কাউকে দিই না যে হ্যাঁ তোর এই প্রবলেমটা এই কারণে হচ্ছে, তো এই প্রবলেম সলভ কর। এর জন্য কি দরকার? তোমাকে বুঝতে হবে কেন, কি কারণে, কোথায় কি হয়েছে। আমি যদি বুঝি তুমি সকালবেলা খাবার খেয়েছিলে তার জন্য উঠতে পারি ভারী খাবার, কিন্তু এটা তো নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। এটাই যে আমি সেটা শিওর হবো করে ঠিক এটাই, তার জন্য আমাকে বাকি ডেটা অ্যানালাইজ করতে হবে তোমার, যে তুমি কোথাও কতক্ষণ ঘুমিয়েছিলে, দুবেলা ঘুমিয়েছিলে কিনা, তোমার এই এনভায়রনমেন্টে কোনো রকম পলিউশন বা কিছু আছে কিনা, বা মাল্টিপল থিংস, তোমার বায়োলজিক্যাল কোনো হরমোনাল চেঞ্জ হচ্ছে কিনা, এগুলো আমাকে বুঝতে হবে, নাহলে তো আমি কনফার্ম করতে পারবো না। তো আমরা কি করি, সব রকম ডেটা একবারে এই রিয়েল টাইম কালেক্ট করতে থাকি। এবার যে প্রবলেমই হয় তখন আমরা কজ কালেকশন করে ডেটা অ্যানালাইসিস করে বলি যে আচ্ছা কতটা ম্যাচ আসছে কোন প্রবলেমের সাথে রুট কজটা, তখন আমরা অ্যাকুরেটলি আইডেন্টিফাই করি যে এই কারণে হচ্ছে, তার জন্য সলিউশন কি হবে। এটা হচ্ছে LBM। এবার এটাকে নাম দিলাম লার্জ বিহেভিয়ারাল মডেল। কেন? এখনকার LLM চ্যাট করছে, এদের কাছে কিন্তু বায়োলজিক্যাল কনটেক্সট নেই, মানে এরা বায়োলজি, তোমার সম্পর্কে বায়োলজি ব্যাপার, তোমার বিহেভিয়ারের ব্যাপারে কিছু জানে না, জানে তুমি কিভাবে চ্যাট করো, তুমি কিভাবে কথা বলো, তোমার কুকিজ কি সার্চ করেছিলে, কোথায় তুমি কত টাকা কি জিনিস কেনো, এটাই জানে। এরা কিন্তু তোমাকে ভালো করে চেনে না, তোমাকে জানে না, তোমার মাইন্ড, তোমার সাইকোমেট্রি, তোমার সাইকোলজি, তোমার নিউরোসাইকোলজি, তোমার জেনেটিক্স, এটা জানে না। এই কারণে কি হয়, যেই সলিউশন তুমি পাও সেগুলো পার্সোনালাইজ নয়, তোমার জন্য নয়, যেটা বেস্ট। তো তোমার জন্য বেস্ট হওয়ার জন্য যে মডেলটা দরকার সেটার নাম হচ্ছে লার্জ বিহেভিয়ারাল মডেল। এটা কমপ্লিট হিউম্যান মেটা ডেটা, হিউম্যান আমার মধ্যে যে ডেটা আছে সব মেটা ডেটা, এই পুরো কমপ্লিট হিউম্যান মেটা ডেটাকে আমরা কালেক্ট করছি এবং মডেলটা ট্রেন করছি। এর নাম হচ্ছে লার্জ বিহেভিয়ারাল মডেল। এটা কি কাজ করবে? এটা ফাস্ট ইউজ কেস, ফাস্ট মানে পার্সোনালাইজ মেডিসিন থেকে শুরু করে ড্রাগ ডিসকভারি থেকে শুরু করে একটা AI কম্পেনিয়ন বানাবে, তুমি একটা আফতার বানাবে AI এর, যে আফতার তোমার মতো করে কথা বলবে, তোমার মতো করে নেগোশিয়েট করবে, তোমার মতো করে বিহেভ করবে, তোমার মতো করে তুমি যেরকম ভাবে বিহেভ করো বায়োলজিক্যালি। তুমি একটা রোবট জানো, রোবোটিক্স চলছে, সেই রোবটের একটা হিউম্যান পার্সোনালিটি দরকার। তুমি একটা চিপ আপলোড করতে পারো রোবটকে, সেটা হিউম্যান পার্সোনালিটি তুমি যেমন চাও সেভাবে করবে। ধরো আজকে তোমার মুডটা, তোমার আমি ওয়ারওয়েল করে আছি, এখান থেকে আমার স্ট্রেস সাইকেল, আমার মুড, আমার স্লিপ সাইকেল, আমার ওয়াটার ইনটেক সব বুঝে গেছে, আমার কি দরকার রিয়েল টাইপে সেটাও বুঝে যাচ্ছে, আমার বায়োলজিক্যালি কি দরকার। সেই হিসাবে রোবট যদি থাকে সে অটোমেটিক্যালি রেসপন্স করবে। তুমি আজকে জোম্যাটো থেকে অ্যাড পাচ্ছ বা বিভিন্ন রকম ই-কমার্স থেকে অ্যাড পাচ্ছ, যে তোমার প্রিভিয়াস বাইং ক্যাপাসিটি, বাইং প্যাটার্ন থেকে ইন ফিউচার তুমি অ্যাড পাবে। ধরো ফুডের কথা বলি, তাহলে তোমার নিউট্রিজেনমিক্স কি আছে, আজকে তোমার ডে টু এর মুড কেমন আছে, আজকে তোমার বায়োলজিক্যাল মলিকুলার অ্যাক্টিভিটি কেমন আছে, সেই হিসাবে তুমি পার্সোনালাইজ রিকমেন্ডেশন করবে। তোমার আজকে এই জিনিসটা ল্যাক রয়েছে, তুমি এই জিনিসটা খাও, অটোমেটিক। সো ইট ইজ আ ফার্স্ট ইউজ কেস। আমরা সেই ইউজ কেস তৈরি করতে চাই না। যেমন LLM তৈরি হওয়ার পরে লোক কি করছে, লোক এখন নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, লেভেলের উপরে বিভিন্ন রকম এজেন্ট তৈরি করছে। আমরা সেই মডেলটা, ফাউন্ডেশন মডেল তৈরি করছি, এরপরে ডেভেলপার, স্টার্টআপ, রিসার্চার তারা এর উপরে কাজ করবে। ইয়েস, আমাদের এখন এই ডেটাগুলো কালেক্ট করছি বিভিন্ন রকম ইউজ কেস থেকে। উইদাউট ইউজ কেস এই ডেটা কালেক্ট করা সম্ভব নয়। আমি যদি তোমাকে গুগল যদি তোমাকে এখন এসে বলে ভাই জিনোমিক ডেটা দাও, তুমি দেবে? আমি যদি এখন একটা প্রবলেম তোমার সলভ না করি, যদি বলি যে তোমার একটা জিনোমিক ডেটা দিলে তোমার এই প্রবলেমটা সলভ হচ্ছে, তুমি তোমার উপর তুমি দেবে কি দেবে না, তুমি প্রবলেম সলভ করতে চাইলে তুমি দিচ্ছ। সেইভাবে আমরা পার্সোনালাইজ ভাবে আমরা প্রবলেম সলভ করছি B2B, B2B2C লেভেলে ইউজ কেস তৈরি করে, এবং ডেটা কালেকশন করছি, ডেটা মডেল তৈরি হবে, এখনো 2-3 বছর লাগবে, তারপর আমরা মডেলটা লঞ্চ করতে পারবো। আচ্ছা, কোম্পানির নামটা এরকম কেন দেওয়া হয়েছে? অ্যাসেসমেন্ট প্লাস অ্যানালিটিক্স। ওকে, অ্যাসেস করে আমরা বুঝছি কোথায় প্রবলেম, অ্যানালিটিক্স। তো এডটেক দিয়ে স্টার্ট করলেন, হ্যাঁ, তারপর HR হেলথ কেয়ার সব সেগমেন্টেই এক্সপ্যান্ড হ্যাঁ। করছে। তো এই অ্যাপ্রোচটা করলেন কি? অ্যাপ্রোচটা, এটা ভিশনটা ক্লিয়ার ছিল,
যে আমরা কি করতে চাই। এডটেক দিয়ে শুরু করেছি কারণ 2-3 রিজন আছে। আমাদের এডটেক যেহেতু আর কামিং ফ্রম স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড, উই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম কি এডুকেশনের প্রবলেম কি, ইজি টু অ্যাক্সেস। সেকেন্ড রিজন হচ্ছে এডুকেশন যে স্টুডেন্ট যে এজ গ্যাপটা রয়েছে গ্রুপটা, তাদের মাইন্ড ডেভেলপমেন্ট খুব ফ্রিকোয়েন্ট, ফ্রিকোয়েন্সি অফ ডেটা ইজ ভেরি মাচ হিউজ। মানে ক্লাস 5, 6, 7, 8 প্রত্যেকটা সময় ইউ আর লার্নিং সামথিং নিউ, ইউর ব্রেন ইজ ইমপ্রুভিং, ইউর থট প্রসেস ইমপ্রুভিং, দ্য ফ্রিকোয়েন্সি ডেটা ইজ ভেরি হিউজ। এই কারণে আমরা একটা স্টেবল মাইন্ডসেট বা প্রফেশনাল থেকে যে ডেটা পয়েন্ট পাবো তার থেকে অনেক বেশি ডেটা পাবো আমরা স্টুডেন্টদের থেকে। এই কারণে আমরা স্টুডেন্ট এডুকেশন চুজ করেছি। এরপর আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম ডোমেইনে এক্সপ্যান্ড করছি। रूट was already there, but वो हमको नाम नहीं पता था एलबीएम में, बट उस 3 साल पहले से ही वो बिहेवियरल मॉडल ही था। एग्जैक्टली बिहेवियर मॉडल। हाँ, मतलब वो बिहेवियरल मॉडल था और इसीलिए हम लोग एडटेक और फेडटेक विचार মানে আমরা বিহেভিয়ার মডেলটার নাম আমরা নিজেরা দিয়ে দিই। এটা ইন্ডাস্ট্রি থেকে অলরেডি দেওয়া আছে, বাট অনেকে এটা জাস্ট জিনোমিক ডেটা নিয়ে কাজ করে, কেউ নিউরোসাইকোলজিক্যাল ডেটা নিয়ে কাজ করে, কেউ মেডিকেল ডেটা নিয়ে কাজ করে। বাট আমরা কি করছি ইউনিক, ওদের ইউজ কেস আলাদা, ওরা ইউজ কেস তৈরি করছে, আমরা সব ডেটা নিয়ে এটা মনে তৈরি করছি, যেখান থেকে ইউ হ্যাভ অ্যাক্সেস, ইউ ক্যান ক্রিয়েট এনিথিং ফ্রম দ্যাট। ওনাদের জন্য আমাদের স্পেসিফিক ইউজ কেস মেডিকেলের উপরে কাজ করবে, কি জিনোমিক্সের উপরে কাজ করবে, বাট আমাদের মডেলটা একটু ডিফারেন্ট। তো আমরা শুরু করে নিচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম বিশ্লেষণ বাক্স। এখানে আমরা কিছু টপিক নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আমি ওটা দিয়ে আসবো যে জিনোমিক বা সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল যে এটা, তো এটা মানে একসাথে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে রিয়েল টাইমে কি করে ওয়ার্ক করে? রিয়েল টাইমে এটা প্যারালালি ওয়ার্ক করে। আচ্ছা, মানে কিছু ডেটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। জিনোমিক ডেটা যেটা আমরা নিই, এখানে একটা চ্যালেঞ্জ আছে এবং এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা আমরা ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে করছি। জিনোমিক ডেটা নিয়ে অনেকে কাজ করে, জিনোমিক মার্কার কিছু পাওয়া যায়, যেমন হরমোনস মার্কার, ডোপামিন কত আছে, তোমার সেরোটোনিন মার্কার কত, তার বেস লাইন কত। এবার ডোপামিন আমরা সবাই শুনেছি, বেস লাইন উপর ডিপেন্ড করে তোমার মোটিভেশন, তোমার সবকিছু ডিপেন্ড করে। এবার সেরোটোনিন, অক্সিটোসিন এর অনেক হরমোন আছে, এই মার্কারের উপর ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে আমরা একটা প্রোফাইলিং তৈরি করি। এটা হচ্ছে জিনোটাইপিক রেশিও। ফেনোটাইপিক রেশিও যেটা রিয়েল টাইম, যেটা তোমার বাইরে আসছে, এই জিনের এফেক্টের জন্য যে বাইরে যে হরমোনাল অ্যাক্টিভিটি সেটা কি হচ্ছে, যত রকম হরমোন রিসেপ্টর আছে সবকিছু মেনটেন করে মার্কারের রিসেপ্টর। এবার যখন হরমোন বেশি বা কম হবে তখন আমার বাইরের একটা এফেক্ট তো আসবে, আমি অ্যাগ্রেশন বেশি, আমার মোটিভেশন বেশি, আমার ফোকাস কম, লাইক এইগুলো। এই ফেনোটাইপিক রেশিও এখনো পর্যন্ত রিয়েল টাইমে কোনো ডিভাইস নেই যেটা মেজার করতে পারে, এটা ডিভাইস লাগবে। তো এরকম হয় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর আমরা জানি, সিজিএম, এটা ইনভেসিভ প্যাচ লাগিয়ে দেওয়া হয়। আমরা একটা আর&ডি করছি যেটা এখানে মলিবডেনাম দিয়ে রিপ্লেস করলে আমরা রিয়েল টাইম হরমোনস রিসেপ্টর পেয়ে যাবো। এবার কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কারা ইউজ করে? যারা প্রি ডায়াবেটিক পেশেন্টস। এবার নর্মাল লোক তো কখনো একটা ইনভেসিভ প্যাচ লাগিয়ে করবে না। তো আমরা কি করছি, একটা রিং এখানে একটা বানাচ্ছি, যেখানে এখানে সোয়েট, ঘাম আসবে, এই ঘাম থেকে হরমোনস কিছু পাওয়া যায়, কিন্তু তার ইন্টেন্সিটি খুব কম, অ্যাকুরেসি খুব কম। তো আমরা কি করবো, রিয়েল টাইমে দুটো জিনিসকে একসাথে প্যাচ করে এটার ইন্টেন্সিটি দেখবো আর এখানে ইন্টেন্সিটি দেখবো, এবং এটাকে এর সাথে ম্যাচ করে এর অ্যাকুরেসিটা বাড়াবো। তো আমরা একটা ওয়্যারেবলস বানাবো যেটা ঘাম থেকে তোমার রিয়েল টাইম ফেনোটাইপিক রেশিও বার করতে পারবে। এটা একটা পার্ট গেল, তখন সেটা রিয়েল টাইম হবে। এরপরে সাইকোলজি অ্যাসেসমেন্ট যেগুলো হয় সেগুলো তোমার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি থেকে অটোমেটিক আমাদের এআই এজেন্টস আছে, তারা ডেডিকেটেড, তারা বুঝতে থাকবে। আজকে তুমি কোনো একটা কারণ একটা ডিসিশন নিয়েছো, তার পিছনে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কি ছিল, তার পিছনে তোমার এনভায়রনমেন্টাল কন্ডিশন কি ছিল, তোমার রিলেশনাল কন্ডিশন কি ছিল, তোমার ডেডিকেশন, তোমার অ্যাম্বিশন কি ছিল, এভরিথিং ম্যাটার্স। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, নাম নলেজ ইজ কিলিং ইউ। সেখানে একটা জিনিস, সিম্পল জিনিস বোঝানো হয়েছে, এবং সেখান থেকে আমি বলতে পারি এআই কিভাবে কাজ করে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি হু আর ইউ, তুমি বলবে তোমার নাম, বা তুমি তোমার ডেসক্রাইব করো তুমি কে, তুমি কেমন দেখতে, তুমি কোথায় বড় হয়েছো, এভরিথিং অ্যারাউন্ড ইউ, এভরিথিং। কিন্তু কখনোই যেগুলো তুমি ডেসক্রাইব করছো সেগুলো তুমি নও, সেগুলো সবকিছু তুমি গেইন করেছো, নলেজ গেইন করেছো, তুমি বুঝেছো, তুমি পেয়েছো। সো এভরিথিং হোয়াট ইউ আর রাইট নাও ইজ ডিফাইন্ড বাই ইউর পাস্ট এক্সপিরিয়েন্স। সিমিলারলি ইট ইজ আ নলেজ বেস। আজকে তুমি একটা কোশ্চেন করলে আমি একটা অ্যান্সার দিচ্ছি, কিভাবে দিচ্ছি অ্যান্সারটা? আমার কাছে আমি সেগুলো দিয়ে শিখেছিলাম, সেগুলো দিয়ে পড়েছিলাম,
সেগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি এবং আমি আমার পার্সপেক্টিভে যতটা অ্যাকুরেটলি হওয়া যায় বেঞ্চমার্ক তারপরে আমি বলছি। হয়তো অন্য এক্স ওয়াই জোর আর একটা পার্সন অন্যরকম ভাবে বোঝাবে, অন্যরকম ভাবে বলবে, তাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আজকে আমি বলতেই পারি যে মাটন খেতে খুব সুন্দর, মটন আমার খুব ভালো, যে মটন খাইনি সেও তো বলছে মটন ভালো না, অথবা যে মটন অন্যভাবে খেয়েছে সে বলছে আমার মটন অন্যরকম। সো পার্সপেক্টিভ আলাদা, টেস্ট হয়তো অন্যান্য কারণ অনেক রকম আলাদা হতে পারে, নলেজ আলাদা। এই যে ভ্যারাইটি, এই ডাইভার্সিটি, এটা খুবই ইউনিক, খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের মডেল কি করে, কাউকে জাজ করে না, সব ভ্যারাইটিতেই বোঝে। তুমি যদি বলো যে মটন খারাপ খেতে, তোমারটা খারাপই না নেবে, যদি বলে আমি বলি ভালো খেতে, আমারটা ভালোই নেবে। সে বোঝার চেষ্টা করবে তুমি কেন বলছো, রুট কজটা কি, তারপরে একটা আইডিয়াল অ্যান্সার দেওয়ার চেষ্টা করে যে না মটনটা কি সত্যি খারাপ খেতে না ভালো খেতে, তোমার জন্য কোনটা ঠিক, তোমার জন্য মটনটা কেন তুমি খারাপ বলছো। তো হোয়াট ইফ ইট ইজ দ্যাট, হোয়াট ইফ নট, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই প্রত্যেকটা ডেটা, এটা মানে আমাকে যদি তুমি বলো হিউম্যানকে ডিসক্রাইব করতে, আমি করতে পারবো না। এই কারণে আমরা মডেলটা বানিয়েছি যে সব রকম ডেটা জানে, বুঝে অ্যানালিসিস করে অ্যান্সার দিতে পারে। কোনো হিউম্যানের পক্ষে এটা পসিবলই নয় বলা তোমার বিহেভিয়ার ডিকোড করা। সো দ্যাটস ওয়াই এই সব রকম ডেটা একসাথে এসে একটা জায়গায় অনেক কিছু হচ্ছে। আচ্ছা, এখানে প্রাইভেসি আর এথিক্যাল এআই এটা কিভাবে ম্যানেজ হচ্ছে? প্রাইভেসি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কারণে আমরা জাস্ট রিসেন্টলি ফান্ড রেজ করছি। সো এমনটা এখন বলতে পারবো না। আচ্ছা, তো এইটুকুনি বলতে পারি এটা ইন্ডিয়ার সবথেকে বড় সিড রাউন্ড। আচ্ছা, সিড রাউন্ড আমরা প্রি সিড করেছি, এরপর সিড রাউন্ড করছি 2025-এ। সবথেকে বড় সিড রাউন্ড অলরেডি আপনার কমিট হয়েছে, ফাইনাল পেজে হয়েছে। তো আমরা নিজেদের ডেটা সেন্টার বানাচ্ছি এই ফান্ডটা ইউজ করে, যেখানে র ডেটাগুলো এক্সপোজ করবো না, অ্যানোনিমাইজ করে দেবো, টোকেনাইজ করে দেবো। তোমার ডেটা বিভিন্ন টোকেনের মধ্যে থাকবে, অ্যানোনিমাইজ করে, ট্যাগ করে, একটা আইডেন্টিটির নাম্বার থাকবে যেটা তোমার সাথে কোনো কানেকশন নেই। তুমি এক্স ওয়াই জেড, তোমার কি নাম আমার জানা দরকার নেই। তোমার ডেটা বিভিন্ন রকম স্টোর থাকবে, কি যদি অ্যাক্সেসও করে ফেলে আমাদের ডেটা সেন্টার, সে বুঝতে পারবে যে এটা একটা কার্ড, তো তাকে কোনো টার্গেটই করতে পারবে না। এই কারণে ইভেন আমাদের ডেভেলপারও করতে পারবে না। আমরা কি করছি, র ডেটাটা কালেক্ট করছি, সেটাকে সিনথেসাইজ করার পর একটা আউটপুট আসছে। যেমন কথা আমি যে সিম্পল এক্সাম্পল আছে, ধরো একটা মিক্সচার রয়েছে, মিক্সচারের মধ্যে 1 লিটার একটা মিক্সচার রয়েছে, মিক্সচারের মধ্যে বিভিন্ন রকম এলিমেন্ট রয়েছে, সেটাকে জাস্ট আমি টেক্সটে কনভার্ট করে দিচ্ছি যে ভাই এই মিক্সচারের মধ্যে 1 লাইনে এই এলিমেন্ট ছিল, মিক্সচারটা 1 লিটার, লিটার এটা তরল পদার্থ না কঠিন পদার্থ না কি পদার্থ, এখানে কিচ্ছু দরকার নেই। এটাকে এখানে ট্রান্সফার হচ্ছে, একটা ওয়ার্ড কনটেক্সট টেক্সট ট্রান্সফার হচ্ছে। সো দিস ইজ ভেরি সিম্পল ওয়ে। আমরা এই র ডেটাকে সিনথেসাইজ করে একটা সিম্পল ফরম্যাটে নিয়ে এসে আমরা এক্সপোজ করছি টু এনি আদার থার্ড পার্টি অর এনি এলএলএম অর এনি আদার এনি মডেল, ফাইন টিউন মডেল। তো এই যে ডেটাটা আমরা প্রচন্ডভাবে সিকিউর করছি এবং এটা করতেই হবে, এটা সেনসিটিভ ডেটা পার্টস। সো এখানে আমরা তার জন্য নিজেদের ডেটা সেন্টার আমরা বানাচ্ছি। ওকে ওকে। তো লার্জ বিহেভিয়ার মডেল তার এপিআই বিভিন্ন ডোমেনে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো একটা রিয়েল লাইফ যদি ইউজ কেস বলে, রিয়েল লাইফ ইউজ কেস আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি কারো কোম্পানির নাম দেবো না, তাও বলছি, পার্সোনালাইজ মেডিসিন। কেমন ভাবে ডক্টর কি বলে, তোমার পেশেন্টসের বিহেভিয়ার কেমন, সে কি খায়, কম ঘুম থেকে ওঠে, তার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি কেমন, এইগুলো সব ডক্টর যদি জানে, তাহলে ডক্টর যে মেডিসিন দিতে পারবে, সেটা পার্সোনালাইজ হতে দিতে পারবে। তো পেশেন্টসের বিহেভিয়ার অ্যানালাইসিস করে সে কিন্তু পার্সোনালাইজ মেডিসিন অলরেডি ডক্টরকে সাজেস্ট করছে। এই একটা ইউজ কেস। সেকেন্ড ইউজ কেস personalized food nutrigenomics. So right now जैसे मुझको यदि कुछ स्पेसिफिक कोई खाना खाना है तो आई एम एलर्जिक टू दिस, आई एम नॉट एलर्जिक टू दैट, बॉडी मेटाबॉलिज्म इज वेरी गुड फॉर दिस वन, या फिर मुझे ये खाना खाना बेटर होना चाहिए। इमेजिन दैट यू हैव क्रिएटेड अ प्रोफाइल ऑन आवर प्लेटफॉर्म and you just have to sign up with our platform on Zomato or Swiggy. Every time whatever the food that you order, whatever the recommendation that you get will be hyper personalized just for your requirement. আচ্ছা, আরেকটা জিনিস, তুমি ধরো কোনো কাজ করছো, তোমার এআই এজেন্ট এখন চলছে, যেমন যে কোনো এআই, সবাই এআই এজেন্ট করছে, বিভিন্ন অনেক টাকা তুলছে। এআই এজেন্টের বায়োলজিক্যাল কনটেক্সট নেই, তোমার মুড, তোমার এই আজকে এখন মুড, তুমি এত 10 কথা পড়তে পারছো না, তোমার ভালো লাগছে না, ও অটোমেটিক সিঙ্ক আপ করে এমন তোমার যেটা ভালো লাগবে শর্ট করে তোমার কনসাইজ করে অ্যান্সার দিচ্ছে। তো বায়োলজিক্যাল কনটেক্সটের উপর ডিপেন্ড করে তোমাকে বিভিন্ন রকম টাস্ক ম্যানেজ করছে, এটা একটা। থার্ড নাম্বার, তুমি সোশ্যাল মিডিয়া যাও, ইউটিউব খোলো,
ইনস্টাগ্রাম খোলো, Single- লিঙ্কডইন খোলো, হুম। সব জায়গায় গিয়ে বিভিন্ন রকম কন্টেন্ট পাচ্ছ, হুম। যেটা বলা হয় পার্সোনালাইজ, বাট অনেক সময় হয় না, আমরা হুম। লস্ট হয়ে যাই। হুম। যেটা আমার দরকার নেই সেই কন্টেন্ট আমরা দেখছি। হুম। আমরা একটা ফিড বানিয়েছি, যেখানে তোমার বায়োলজিক্যাল, তোমার আজকের দিনের কি দরকার, হুম। তোমার প্রজেক্ট কি চলছিল, হুম। তোমার আজকে কি কি ইম্পর্টেন্ট, তোমাকে কি শেখা উচিত, হুম। কোন জায়গায় তোমার স্কিল গ্যাপ রয়েছে, তোমার মুডটা আজকে কেমন, তার উপর ডিপেন্ড করে এই সব প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট শর্টলিস্ট করে একটা সিঙ্গেল ফিডে নিয়ে আসবে। তা তোমাকে অন্য প্ল্যাটফর্মে যেতেই হবে না, একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে তুমি সব কন্টেন্ট দেখতে হবে। ইউটিউবের কন্টেন্ট, লিঙ্কডইনের কন্টেন্ট, ফেসবুকের কন্টেন্ট, টুইটারের কন্টেন্ট, যেটা তোমার জন্য বেস্ট আজকে। And let's go back 7 years ago or 10 years ago, the moment when data was not there. When we were there, we were just operating our to the internet world. Internet se kuch bhi search kar dete, kuch bhi kar dete. But because of the past 15 years, the company has already collected a data set around a single individual. The cookies, the histories, the way they chat or the way they search. And based on that, they have derived a pattern. उसके basis पे अभी हमको personalize कुछ level की personalized चीजें मिलती हैं. You know, you will have your own chat history के basis पे, you will have your own YouTube recommendations, your own news recommendation. For me, it will be different. So that is the pattern that they have identified, but again, it still lacks the biological contextual layer. And also AI আফতার, তুমি এখন আফতার চলছে, আফতার তোমার মতো করে, তোমার তো দেখতে হলেই হলো, তোমার মতো করে নেগোশিয়েট করতে পারবে। আজকে তুমি মিটিং এর জন্য ওকে পাঠাচ্ছ বা কাউকে পাঠাচ্ছ, তোমার একটা আফতার 100 জায়গায় মিটিং করছে, নেগোশিয়েট করছে। দিস ইজ দ্য ফিউচার। ইউ হ্যাভ ইউর ওন ডিজিটাল টুইনস, যেখানে এবং একটু কম্পেনিয়নও করতে পারো, যে তোমাকে সব রকম ডিসিশনে হেল্প করবে। আমরা কি হই, আমরা কিন্তু বায়াসড হই আমাদের উইকনেসে, মানে অনেক ম্যাক্সিমাম টাইম আমরা উইকনেসে বায়াস হই, মানে বলে যে আমরা এই প্রবলেমটা আমরা বুঝতে চাই না, আমাদের প্রবলেম কেন হচ্ছে, আমরা নিজেরাও বুঝি না আমাদের, যে আমাদের বায়োলজিক্যালি কি কি চলছে আমাদের বডির ভেতরে আমরা সেটাও জানি না, আমার সাইকোমেট্রিক্যালি সাইকোলজিক্যালি কি চলছে সেটাও আমরা জানি না। কিন্তু এ বায়াস না, এ সব কিছু রিয়েল টাইমে বুঝতে পারে এবং পারফেক্ট তোমাকে বেটার ডিসিশন নিতে হেল্প করে। এটার ইউজ কেস ইজ ভেরি ডেপথ। মানে আমি আরো এক্সাম্পল দিচ্ছি, তুমি এখন বসে আছো, তোমার মুডের উপর ডিপেন্ড করে, তোমাকে ভাবতে হবে না এই লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে, ঘরের ফ্যানের বেড়ে যাবে কিনা। This is how you can control your all wearables, smart devices. And now the next phase, which is the recommendation and getting you into the action, because केवल recommendation नहीं क्या suggest करने कोई काम करे and मैंने काम। But the important thing is that कि आपको recommendations ऐसे देने हैं which will directly connect your wants and your wills. Then you will work on it. For example, a simple example that we as a founders follow. Daily मुझे morning में नहीं, late night में जगना है, सबसे साथ मीटिंग करना, डिस्कशन करना है. But the moment I knew कि tomorrow early morning I have to connect with the Korean startup founder, early morning 6:30 a.m. I will wake up. My wants, my wills. তো এবার কি করবে, আমার সকালে ঘুম থেকে করতে হবে, ও যদি স্কেডিউলও বানাতে পারে, ও ইচ্ছে করে আমার ইম্পর্টেন্ট মিলকে সকাল 9:30 সময় ছেড়ে, ধর আমার বুক রিডিং করা হ্যাবিট আমি করতে চাই, বুক রিডিং কিন্তু আমি করতে পারছি না, ও কি করবে, এবার আমার উইল কি, আমি ডিল ক্র্যাক করার জন্য চাকরি করতে পারি, আমি 100 কথা পড়বো, ডিল ক্র্যাক করার জন্য 100 কথা পড়ে যদি আমার ডিল ক্র্যাক হয় আমি পড়বো। সো ও কি করবে, জানে আমার গ্যাপ কোথায় আছে, আমি কোথায় ডিল করতে চলেছি, ও জানে আমার কোথায় শিখতে হবে, চ্যালেঞ্জ কোথায়। ও কি করবে, বলবে যে এই বইটাতে এই পেজ থেকে এই পেজটা পড়ে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, আমি গিয়ে 2-5 পেজ পড়বো, অবশ্যই ডেলি করবো। সো দিস ইজ হাউ, আমরা জানি না যে কোথায় কেন কি করতে হবে, কোথায় আমার সলিউশনটা রয়েছে, ও জানে আমার প্রবলেম কি, সলিউশনটা কোথায় আছে, আর কিভাবে হ্যাবিটটা বিল্ড করতে হবে, আমার ওয়ান্ট কি আর আমার উইল কি। সো ইটস ভেরি বিউটিফুল সিস্টেম। ইভেন এটাকে আমরা এমনভাবে ইভলভ করতে পারি, ইটস আ কমপ্লিট সিঙ্ক আপ হিউম্যান টু এআই, এবং এটা ওয়ান ডিরেকশনাল হচ্ছে, বাই ডিরেকশনাল হচ্ছে না, বাই ডিরেকশন কেটে হচ্ছে, বাই ডিরেকশনাল স্ক্রিনের মাধ্যমে হচ্ছে। বাই ডিরেকশন তখন পসিবল, যেটা একটা বড় কথা বলতে চলেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হিউম্যান ব্রেনে কিভাবে ইনফরমেশন স্টোর হয়, কোন ফরম্যাটে, পৃথিবীতে কেউ জানে না, কেউ এখন পর্যন্ত জানতে পারেনি এবং জানতে পারবে কিনা সেটা চ্যালেঞ্জিং। যেমন আমরা জানি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি 0-1, সব কিছু 0-1 করে দিচ্ছে, 0-1 এক্সট্রাক্ট করে যাই লিখে গেল। হিউম্যান ব্রেন কিসে ইনফরমেশন স্টোর করছে কেউ জানে না। অনেকে বলে যে মেমোরি বা নিউরাল লিঙ্ক মেমোরি স্টোর করতে পারে না, Signals. ওরা নিউরাল সিগন্যাল নেয়, কিন্তু কোন ফরম্যাটে সেটা স্টোর হয়, মানে একটা ফরম্যাটকে তুমি ব্রেক করে সেটাকে রিট্রিভ করতে পারবে না যে কি আছে এর মধ্যে। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ। যেদিন ওটা সম্ভব সেটা বাই ডিরেকশনাল ফ্লো হবে, তোমার ব্রেনের মধ্যে চিপ ঢুকিয়ে দেয় বা সামথিং, তোমার অটোমেটিক্যালি জানতে হবে না, ইউ নো এভরিথিং, ইউ আর সুপার হিউম্যান। কি বলবো, তুমি সব, তুমি ইউনিভার্স, এআই যা জানে তুমি তাই জানো। ইটস আ রিয়েল টাইম সিঙ্ক আপ বিটুইন ইউর হেড অ্যান্ড দ্য
লাইক ওয়েব, এটা এখনো পর্যন্ত পসিবল না। এটা কবে পসিবল হবে কেউ জানে না, আর নেক্সট 100 বছর হবে কিনা কেউ জানে না। এটার উপর এক্সটেন্সিভ রিসার্চ করতে হবে এবং সেই ডিরেকশনে আমরা ফেজ 4 ফেজ 3 তে আমরা এগোবো, যেটা আমরা চেষ্টা করবো যে হিউম্যান কিভাবে ব্রেনে কোন ফরম্যাটে স্টোর করে। দিস ইজ দ্য মোস্ট, এবং এটা গেম চেঞ্জিং থিং। পুরো ইন্ডাস্ট্রি বলো সব কিছু চেঞ্জ, হিউম্যান হাতে অ্যাক্সেস অফ এভরিথিং। দ্যাটস দ্য থিং। ওকে, সো আমরা সেকেন্ড রাউন্ড এখানে শেষ করছি। এবার আমরা ফাইনাল রাউন্ডে যাব, যার নাম তাড়াতাড়ি কর। একটা র্যাপিড ফায়ার রাউন্ড, দুটো অপশন থাকবে, একটা চুজ করতে হবে। ওকে, তাহলে স্টার্ট করছি। কোনটা প্রেফার করবেন, এডটেক নাকি এইচআর টুলস? এইচআর টুলস। এলবিএম নাকি ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ মডেলস? এলবিএন। কোনটা বেশি প্রেফারেবল, আর্লি স্টেজ বুট ক্যাম্প নাকি ফান্ডিং? Early stage bootcamp because it create your base. আচ্ছা, ইন্ডিয়ান স্টার্টআপ বেশি প্রেফার করবেন নাকি কর্পোরেট হায়ার্স? Indian startup. ডিপ টেক নাকি কনজিউমার ব্র্যান্ড? Deep tech. এআই ফর স্টুডেন্টস অর এআই ফর এমপ্লয়িজ? Yeah, for students. পার্সোনালাইজড এআই অর জেনারিক এআই? Obviously personalized AI. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটাই কোশ্চেন, সেটা হচ্ছে তুমি নেক্সট 5 ইয়ার্সের প্রজেকশনে কি দেখতে পাচ্ছ, এবং একটা কোনো মেসেজ যেটা 5 year আমি চাইছি projection কোনো for- স্টুডেন্টদের তুমি দাও। For us or for the industry? For us means for SSL as well as for the industry also, and একটা কোনো পজিটিভ মেসেজ যেটা এআই শেখার জন্য দরকার Okay. কলেজ স্টুডেন্টদের স্পেশালি। ওকে, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। তো ফার্স্ট নেক্সট 5 বছরে যেটা আমরা করতে চাই ইজ ভেরি সিম্পল। we are doing right now, we'll do lot of R&D. LBM তো আমরা ক্র্যাক করেছি, এরপরে আমরা চিপ ফর রোবটস, সেটাকে আমরা করবো নেক্সট 2 থেকে 3 বছরে। 5 বছর 6 বছরের মধ্যে যেটা আমরা করবো চিপ ফর হিউম্যান, যারা নিউরালিঙ্ক করছে উইদাউট এআই, আমরা একটা চিপ ফর হিউম্যান করতে চাই, যেটা অ্যাকচুয়ালি রিয়েল টাইম সিঙ্ক আপ করতে পারে, যেটা আমরা ডিকোড করার মধ্যে একটা ডিপ আর&ডির মধ্যে যাবো, যেটা এখন বললাম যে কিভাবে হিউম্যান ব্রেনে স্টোর হয়, হাউ উই ক্যান লাইক মেটেরিয়ালাইজ দ্যাট, আন্ডারস্ট্যান্ড দ্যাট, এমবেডেড করে সেটাকে আমরা বোঝার চেষ্টা করবো। এই একটা লং টার্ম রিসার্চের মধ্যে আমরা যাবো। আর একটা জিনিস আমি বলতে, যেটা স্টুডেন্টদের জন্য ভেরি গুড কোয়েশ্চেন, এখানে লট অফ নয়েস অ্যারাউন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখো, এআই শেখো, এই শেখো, ওই শেখো। No, everyone can't be a developer. But the point is, you can get good developer. In future, developer can also be vanished. AI আসলে, এজেন্টিক AI আসলে, আজকে ভালো নেই, হয়তো 10 বছর 5 বছর পর, 10 বছর লাগবে না, 3-4 বছর পরে এজেন্টিক AI অনেক বেটার পজিশন চলে যাবে নিজেকে কোড করার জন্য। So what you need to have is prompt engineering. এই ফাঁদে কেউ পড়তেই যাও না। Be a too much critical thinker. একটা প্রবলেম সলভ কি করে করতে হয়, এই মেথডোলজি ডেভেলপ করে, থট প্রসেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সিমুলেটেড করে যে এই সলিউশনটা কিভাবে আসবে। আমি আজকে ওপেনলি বলছি, আই হ্যাভ পাবলিশ মাই পেটেন্ট বাই রাইটিং ইন চ্যাটজিপিটি। জিরো এআই কন্টেন্ট, জিরো প্লেগারিজম, জিরো আইপি ব্যারিয়ার। হাউ পসিবল? চ্যাটজিপিটি কি করে দিয়েছে? It's not I that easy. have to train ChatGPT, not prompt engineering. Again, I'm saying, prompt engineering কি শেখাবে তোমাকে? যে এটাকে এই পার্ট নট এই করে লেখো, ওটা তুমি কি লিখবে, কি কন্টেন্টটা কি সেটা লিখতে হবে। ইফ ইউ হ্যাভ আ ক্ল্যারিটি কি আমি কি চাই, কিভাবে এটাকে প্রসেস করতে হবে, প্রবলেমটা কিভাবে সলভ হবে, দেয়ার আর থিংস AI is that much enough capable to understand your thought process and create. তার জন্য আমাদের যেটা সবথেকে বেস্ট হওয়া দরকার, আমি এখানে গ্যারান্টি দিচ্ছি, মানে আমি জাস্ট কাউ ছোট করে বলছি, আমি ডেইলি লাইফে আমি যেভাবে চ্যাটজিপিটি ইউজ করতে পারি, যেভাবে মেথোডোলজি তৈরি করতে পারি, আমি শিওর যে আই এম দ্য টপ 1% অফ ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া মেবি, আই ডোন্ট নো ওয়ার্ল্ড, বাট ইন ইন্ডিয়া, আদারওয়াইজ আই কান্ট সিট হিয়ার। আমার স্কিল না থাকলে আমি ডেভেলপ করে নিচ্ছি বিকজ অফ চ্যাটজিপিটি, বিকজ নট চ্যাটজিপিটি আই এম সেইং, বাট এনি এলএলএম মডেল ইউ ক্যান ইউজ। আমার একজন টিচার আমাকে বলেছিলেন যে যদি চ্যাটজিপিটি শিখতে চাও তাহলে চ্যাটজিপিটিতে গিয়ে জিজ্ঞেস করো কি করে শিখবো। So ChatGPT শেখাটা কথা নয়, you don't need to learn ChatGPT. This also I don't know, this don't make sense to me.
ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ক্লিয়ার। আগে যদি চ্যাটজিপিটি আছে না থাকতো তাও আমি কোনো জায়গায় পৌঁছাতাম, কারণ আমার মধ্যে ক্ল্যারিটি ছিল আমি কি চাই, কিভাবে প্রবলেম সলভ করতে হবে। বি আ প্রবলেম সলভার, বি আ ক্লিয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং মেকানিজম, দ্যাট ইউ ক্যান বিল্ড উইদিন ইউ। এটা যদি একবার বিল্ড হয় কিচ্ছু শেখার দরকার নেই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ আ প্রবলেম দ্য অ্যাকুরেট ওয়ে। যত রকম পসিবিলিটিস হয়, একটা ওয়ার্ড আছে গডস ইন ডিটেলস। If you have the detailed understanding of everything, you can achieve God. I don't believe in such thing, God and all. I'm atheist, openly saying, but the thing is, this is how. এটা তো স্টুডেন্টদের জন্য তুমি Exactly, স্টুডেন্টদের জন্যই বলছি। If you are student and you can actually dedicate your everyone is time- student, আমরাও Yes, student, আমরাও স্টুডেন্ট, প্রতিদিন শিখছি, but you can dedicate your time and things for learning problem solving. correct, কারণ correct. সত্যি বলছি, তুমি ডেভেলপার এআই তৈরি করবে এটা ভাবলে চলবে না। এআই তৈরি করার জন্য এআই আসবে, ওই এআইটাকে তুমি কিভাবে চালাবে, Correct. কিভাবে প্রবলেম সলভ করবে। আজকে 100টা বাচ্চাকে বসিয়ে দিলে সেম প্রবলেম দিলে যে বাচ্চারা সবথেকে ভালো সলিউশন নিয়ে আসতে পারবে ইজ দ্য উইনার। আজকে কম্পিটিশন হচ্ছে কোথায়? এআই ডেভেলপমেন্টে কোনো কম্পিটিশন হচ্ছে না, এআইটাকে কাজে লেগে কি করে সলিউশনটা বেটার ডেভেলপ করবে, দ্যাটস হোয়াট ইজ দ্য কম্পিটিশন ইজ। আজকে এলবিএম অনেকেই বানাতে পারে, আমাদের তো কম্পিটিশন আসতেই পারে, তাহলে কি সেও তো এআইতে ইউজ করছে। বাট আমি হাউ টু ইউজ দ্য এআই, নট অনলি দ্যাট থিংস, বাট কিভাবে প্রবলেমটা ডেটাটা নিয়ে আমি কিভাবে সলভ করছি, এই মেথোডোলজি বেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এখানে এখনো পর্যন্ত লেখা রয়েছে আমরা কিভাবে কাজ করছি, কিভাবে এটা স্যাম্পলিং করছি। সো এভরিথিং এভরি ডে ইজ ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু ডেডিকেট ইউর টাইম টু সলভ আ প্রবলেম এভরি ডে। দ্যাট ইজ দ্য থিং। আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিচ্ছু না, ও বাচ্চাদের জিনিস। আমি লিখে আমি জানি না প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি করে করতে হবে। আমি এখনো 3টে পেটেন্ট আমার বানিয়ে রেখে বসে আছি। না, ওটা না জানলেও হবে, মানে অটোমেটিক না, জানি না বলতে ওরকম নয়, যে জানি না বলতে ওরকম নয় যে আমি পড়াশোনা করে শিখেছি, জানি না বলতে ও যা করে আমিও করতে পারবো। নাথিং ইজ But still there is a difference. And the difference is the problem solving, the clarity that you have in your mind, and the way you interact with the AI tools. For example, the example that Suraj was giving, that the new era, maybe it's already started, even in the companies. Let's say there are 100 employees, and a student who is willing to prepare for, let's say, later in their life to get some good jobs in corporate, etc. They should be able to use AI tools to deliver it to the people directly using Perplexity Pro or ChatGPT Pro or maybe Cody or any coding platform that are directly in the IDE. in future how we want to actually create an ecosystem, বাচ্চাদের অ্যাক্সেস দিয়ে দাও, ভাই তুমি হোমওয়ার্ক করে চ্যাটজিপিটি লিখে দেখো কে কত ভালো হোমওয়ার্ক লাগাতে পারে চ্যাটজিপিটি। কারণ বাচ্চা অলরেডি চ্যাটজিপিটি করছে, তুমি বলো আর না বলো। তারা ChatGPT ইউজ করছে, কুইলবট ইউজ করছে, হ্যাঁ, সবাই ঠিক। so how you can make it better, that's why the evaluation should come in. People's right now there is no relevance of learning history and all. And memorize It can be a contradictory, but what is the use case? I don't need to learn কি পলিসি যুদ্ধ কবে হয়েছিল, কি করবো জানি আমি, আমার জানা দরকার আমি গুগল করে দেবো এখনই, রাইট? আমার যদি এক্সাম দিয়ে যাওয়া আমাকে যদি আইএস অফিসার হতে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। তখন আমাকে জানতে হবে, কারণ আমরা সবসময় ওটা ভুল করতে বসতে পারবো না। I have to understand about the history and all, but everyone's life যেটা নর্মাল, যারা একটা অন্য অ্যাম্বিশনের মাঝে, তাদের জানার কোনো দরকার নেই। একদম একদম। এডুকেশন নিড টু বি পার্সোনালাইজড, এবং সেটা আস্তে আস্তে হচ্ছে এবং হবে। এটা আগামী দিনে আরো বাড়বে। হবে। হ্যাঁ, এটা একদিনে সিস্টেম তো চেঞ্জ হবে না, সিস্টেম। কারণ আমরা যে সিস্টেমটা এনেছি সেটা এটা ইভলভ করতে টাইম লাগছে। আমরা পুরো হাইপার পার্সোনালাইজ করছি এডুকেশনকে, যেমন নারায়ণ গ্রুপ থেকে শুরু করে পাথফাইন্ডার আমরা যা কাজ করেছি, এআই টুলসকে আমরা অফলাইন মোডে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। So from question generation to handling an evaluation to understanding the behavioral pattern, সব আমরা অটোমেট করে দিয়েছি। টিচারকে এখন ইভালুয়েট করতে হবে, টিচারের কাজ কি, পড়ানো ক্লাসে গিয়ে কি পড়াবে, এই গ্রুপ অফ স্টুডেন্টটা বেস্ট এখানে ল্যাক রয়েছে, এই গ্রুপ অফ স্টুডেন্ট এখানে ল্যাক রয়েছে, এদের জন্য এটা বেস্ট ফিট। হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশনটা করা খুব দরকার। এইটা অলরেডি আমরা করছি আমাদের রিপোর্টের মাধ্যমে, এবং আমরা অলরেডি এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করছি। মোর দ্যান 2 লাখ প্লাস ইউজার আমরা, কারণ এতদিন যেটা চলে আসছিল যে সব স্টুডেন্টকে একইভাবে ট্রিট করা, সেটা তো ঠিক না। এক্স্যাক্টলি। সো এখানে আমরা সলিউশনটা নিয়ে এসেছি এডুকেশনের উপরে। সো দ্যাট ইজ ইট। ওকে, তো আমার একটা কথাই মনে হলো যে ইনসিকিউরিটি ট্রিগার করে কোর্স সেল করা আর স্কিল বিল্ডিং এর মধ্যে তফাৎ আছে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। Nice.